এদিকে হাতে নাতে ধরা খেলেন সংসদ সদস্য নাহিদ ইসলাম ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শেখ হাসিনার ফাইনাল প্ল্যান রেডি, আওয়ামী লীগের বিজয় শুরু। নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? ঢাকা না দিল্লি এই স্লোগান দেয়া নেতাকর্মীরা কেন ভারতীয় গানে কিংবা ভারতীয় সংস্কৃতিতে নিজেদের উল্লাস প্রকাশ করছে? সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমনই একটা ঘরোয়া আয়োজনে ভারতের রাজস্থানের একটি জনপ্রিয় গানের সঙ্গে নৃত্যকলা তার সহপাঠীরা। বিএনপির পরিণতি কি আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে? আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে, বিএনপি সরকারেরও কি সেভাবে পতন হবে? আর বিএনপি টিকে থাকা নির্ভর করবে আওয়ামী লীগকে বিএনপি কতটা দূরদর্শিতার সাথে মোকাবিলা করতে পারবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তো এই তথ্যে নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল। আজকে আবার তারাই এত বড় বড় কথা বলে খোদ রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলছে, আমাদের এমপি নাহিদ এবং সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজকে নিয়ে। রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আমরা জুলাই যোদ্ধাদের বেশ কিছু অবস্থান দেখেছি, এমনকি প্রকাশ্যে তখন নাহিদ এবং মাহফুজ উপদেষ্টা পর্যায়ে ছিল, তো আসিফও ছিল। মাঠ পর্যায়ে যারা ছিল তারা বেশ কয়েকবার জামাত সহ অন্যান্য সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে পুরো বাংলাদেশকে তোলপাড় করতে চাইছে। বিএনপিও শক্ত অবস্থানে ছিল। তো ওই মুহূর্তে কেন আসলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আপনার ফারুক। তার যে বক্তব্য কালের কণ্ঠ প্রকাশিত পত্রিকার প্রতিবেদনটি বলছে যে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন যেটা বড় আকার ধারণ করছিল, আমরা ভাবছিলাম যে পড়েই যাবে, সেই আন্দোলনকে থামাতে পেছন থেকে কল দিয়েছিল নাহিদ এবং মাহফুজ, অর্থাৎ তারাই রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। দর্শক, রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম এবং মাহফুজ ইসলাম কয়েকবার না কয়েকশো বার কল দিয়েছিলেন বলে মন্তব্য গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসানের। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ফারুক বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, এমনকি সারা বাংলাদেশ থেকে অনেক মানুষই সেখানে গিয়েছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। তো কি করছে? তার বক্তব্য, আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দিয়েছেন যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন ছিল সেটাকে থামিয়ে দেই। তিনি আরো বলেন, তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। আর এখনই যে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন নিয়ে নাহিদ ইসলামরা, মাহফুজরা বা এনসিপি ওয়াক আউট করছে বা বিভিন্ন ধরনের আন্দোলন আমরা প্রটেস্ট দেখছি, তো এখন কেন করছে? কারণ এখন সিস্টেমটা ডিফারেন্ট। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের মতন প্রভাবশালী বা বিলাসবহুল লাইফ তাদের আর নাই, ক্ষমতায় বিএনপি সরকার আছে। তো রাষ্ট্রপতিকে অপসারণ যদি টার্গেট হতো তাহলে কেন তারা যখন নিজেরা সরকার ছিলেন তখন রাষ্ট্রপতিকে সরানো হলো না? এখন বিএনপি সরকার নতুন ক্ষমতায় আসছে, বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা সরকারকে নতুন করে একটা চাপে ফেলার জন্য, অথবা রাষ্ট্রপতি আন্দোলনের ইস্যুটা এমন একটা আন্দোলন যেখানে জনগণের একটা বড় অংশকে কানেক্ট করা যাবে। আর ওই পারসেপশনটাকে মাথায় রেখে এনসিপি বা অন্য যারা আছেন, জামাতও আছে, তো জামাতের ভূমিকার একটু আলাদা, আমরা কথা বলছি এনসিপিকে নিয়ে, তারা এখন কেন ভাই উঁচাপড়া লাগছেন? মেইন কারণ হচ্ছে এখন তারা সরকারের মধ্যে নাই। যদি সিস্টেম বাটে পড়ে তাদের কোনো সমস্যা নাই, সরকারে যারা আছে তারা বাটু করবে। তো এটাকে কেন্দ্র করে নাহিদ এবং মাহফুজের এই যে দ্বিমুখী চরিত্র, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এমপি নাহিদ ইসলামকে এই বক্তব্যের পাল্টা জবাব দেওয়া উচিত, নয়তো আমরা ভাববো যে তলে তলে আপনারা টেম্পু বাজাইছেন।
শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এ নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপাড়ে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ, তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার, সেখানে তাকে আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে অঙ্গীকার করা। তারেক আরও বলেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছে। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতর খুলতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজ করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি করা হয়েছে বলে খবর, কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবলো তরি। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। অনেকে প্রশ্ন তুলছেন হাসিনা এতটা আত্মপ্রত্যয়ী কিভাবে হচ্ছে, যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামাত, অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেকে 1981 সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন, দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে, হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সে কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন। ভারত বিরোধী যে রাজনীতিটা প্রফেসর ইউনূস সরকারের আমলে শুরু হয়েছে এবং সেই রাজনীতির নেতৃত্ব দিয়েছেন প্রফেসর ইউনূসের সরকার, সাথে এনসিপির নেতারা, জুলাই আন্দোলনের শীর্ষ নেতাদের আমরা দেখেছি। সেই শীর্ষ নেতাদেরই অন্যতম শীর্ষ এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমনই একটা ঘরোয়া আয়োজনে ভারতের রাজস্থানের একটি জনপ্রিয় গানের সঙ্গে নৃত্যকলা তার সহপাঠীরা মানে সহযোগীরা করছে। তিনি সোফায় বসে থেকে হাত নাড়িয়ে নৃত্যে তাল দিচ্ছেন, এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর নিয়ে জানা গেছে এই গানটার উৎপত্তি স্থল কোথায়, চলুন একটু জেনে দেখি। ঢাকা না দিল্লি এই স্লোগান দেয়া নেতাকর্মীরা কেন ভারতীয় গানে কিংবা ভারতীয় সংস্কৃতিতে নিজেদের উল্লাস প্রকাশ করছে? ভারতের গানে যদি ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগানের শিরোমণি যারা আছেন তাদেরকে মজমাস্তি করতে দেখা যায়, নৃত্যগীত করতে দেখা যায় এবং চরম আড্ডায় মারতে দেখা যায়, তাহলে আপনি কি বলবেন? মুখে এক, কাজে আর এক, মানে ব্যাপারটা আবার যারা একটু বেশি ব্যঙ্গ করতে চান তাহলে ব্যাপারটা এরকম হবে যে মুখে বিষ অন্তরে মধু, অর্থাৎ মুখে বিষ ছড়ানো হচ্ছে ভারত বিষয়ে আর অন্তরে ভারত প্রীতি কিংবা ভারতীয় সংস্কৃতি প্রীতি আমরা দেখতে পাচ্ছি। চলুন প্রথমে আপনারা এই নৃত্যগীতটা একটু দেখে আসুন। দেখে আসলে যেটা বুঝতে পারবেন যে আদতে কি বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি। একটু দেখে আসুন।
এই যে হারি হারি চুরিয়া এই গানটা খোঁজ নিয়ে জানা গেছে 2014 সালে এই গানটা রিলিজ হয়। রাজস্থানের একটি জনপ্রিয় গান, রাজস্থানের মানে আঞ্চলিক এই গানটা জনপ্রিয় হয় 2014 সালে রিলিজ হওয়া এই গানটি প্রচণ্ড জনপ্রিয় হয় এবং সেই জনপ্রিয় গান এতটা জনপ্রিয় হয়নি যে বাংলাদেশের সব মানুষ এই গান সম্পর্কে জানে, মানে সেটাও না। আবার এই গানটা যখন এই গানের শব্দগুলো যখন হারি হারি চুরিয়া, তখন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এই গান এবং ভিডিওটাকে নিয়ে নানা ধরনের ট্রল করছে। সেই ট্রলে তারা বলার চেষ্টা করছে যে হারি হারির জায়গায় হাদি হাদি, চুরিয়ার জায়গায় একটি গালি, চ বর্গীয় একটি গালি, রয়ের কাছে ত হস্যি এই জাতীয় একটা গালি আছে। সেই ব্যাপারগুলো নিয়ে তারা ট্রল করার চেষ্টা করছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারাই হাদিকে নিয়ে গালাগালি করছে এবং সেই গালাগালিটা উদযাপন করছে। আদতে হাদিকে নিয়ে গালাগালি করছেন না তারা যেটা করছেন, রাজস্থানের আঞ্চলিক একটা গান, যে গানটা জনপ্রিয় হয়েছিল 2014 সালে রিলিজ পাওয়ার পরে, সেই গানটা নিয়ে এই উল্লাসটা করছেন। সেখানেই প্রশ্ন আসছে যে আপাদমস্তক ভারত বিদ্বেষী যে রাজনীতি, ভারত বিদ্বেষী যে বয়ান, ভারতের 7 সিস্টার আলাদা করে দেওয়ার যে হুমকি, সেরকম কর্মকাণ্ড যারা করছেন, তারা যদি ভারতীয় সংস্কৃতিকে ধারণ করে কিংবা সেটাকে উপজীব্য করে এরকম মানে আড্ডায় মেতে ওঠেন, ফুর্তিতে মেতে ওঠেন, তাহলে আপনি কি ভাববেন তাদের সম্পর্কে? যেটা বললাম যে মুখে বিষ অন্তরে মধু, মুখে ভারতের নামে বিষ ছড়ানো হচ্ছে কিন্তু অন্তরে মধু দেখা যাচ্ছে। ভারতীয় মধুর প্রলোভনে তারা পড়েছেন। এই গান এবং এই গানের বাস্তবতা, গানটা নিয়ে আওয়ামী অ্যাক্টিভিস্টরা যে ট্রল করছেন, সেই ট্রলের বাস্তবতা নিয়ে সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটা পোস্ট করেছেন ফেসবুকে গানের ভিডিওটা নিয়ে। সেই ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। তিনি ফেসবুক পোস্টে এই গানের ইতিহাসটা নিয়ে লিখেছেন এবং যে ট্রল হচ্ছে সেই ট্রলটা নিয়েও লিখেছেন। তিনি বলছেন, গুগলে দেখলাম হারি হারি চুরিয়া এটা রাজস্থানের একটি গান যা ভিনা মিউজিকের ব্যানারে 2014 সালে রিলিজ হয়। আসিফ মাহমুদরা এই গান গাচ্ছিলেন। গানটি তাদের কাছে অনেক জনপ্রিয় বলে মনে হচ্ছে, যদিও ওটাকে হাদি হাদি, ওই যে চুরিয়ার কাছে চবর্গীয় যে গালি, সেটা মানে ডট ডট দিয়ে ইয়ে করেছেন, বানায়ে অপপ্রচার চালাচ্ছে এক দল, যা সত্য নয়। গানটা হলো হারি হারি চুরিয়া, মুখে ভারত বিরোধী আর আড্ডার সময় ভারতীয় গান। এরকম কথাই তিনি সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। লিখারই কথা, কারণ ভারত বিদ্বেষটাকে প্রফেসর ইউনূসের আমলে যেভাবে শিল্পে পরিণত করা হয়েছিল, সেই ভারত বিদ্বেষী মনোভাব যারা ভারতীয় গোলামি করব না, গোলামির দিন শেষ, ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ, শেখ হাসিনা মানেই ভারত, শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া মানে ভারতকেও তাড়িয়ে দেওয়া, এই ব্যাপারগুলো যেগুলো ছিল সেগুলো যদি সত্যই হতো, যে আমি সত্যি এই ভারত বিদ্বেষী মনোভাবটা পোষণ করি, সেই দৃষ্টান্ত আমরা দেখছি না। এই গানের সঙ্গে তারা গান গাচ্ছেন এবং গানের সঙ্গে নৃত্য করছেন। ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ না। আমরা দেখেছি যে 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হচ্ছে, সেখানে ভারত বিদ্বেষী স্লোগান দেওয়া হচ্ছে, ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, আবার হিন্দি গান বাজিয়ে নৃত্যকলা করা হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র সংসদের একজন জিএস মানে লম্বা চুল, টুপি মাথায় দিয়ে বেশ হুঙ্কার দেন মাঝে মাঝে, এবং ভারত বিরোধী হুঙ্কার দেন, অনেক কিছু নিয়েই হুঙ্কার দেন। কখনো আমরা দেখেছি যে বিএনপির ব্যানার টানার ছিঁড়ে ফেলেন ক্যাম্পাসে। তাকে আমরা দেখেছি যে ওই লুঙ্গি ডান্স এই জনপ্রিয় গানের সঙ্গে নাচানাচি করতে, এই ব্যাপারগুলোও আমরা দেখেছি। ব্যাপারগুলো যখন দেখি তখন আমাদের অবাক হতে হয় যে আমরা তাদের মুখে এক ধরনের কথা শুনি কিন্তু কাজের বেলাতে অন্য রকমের ব্যাপার দেখি। এদের শফিকুর রহমান জাকাতে টাকা খায়, এদের মাসুদ জাকাতে টাকা খায়, গোলাম পরোয়ার জাকাতে টাকা খায়। এরা নাম দিছে অধ্যাপক, ডাক্তার, কিন্তু এরা চিকিৎসা পেশা করে না, শিক্ষকতা করে না, দলের জাকাতে টাকাগুলো খায়। এমনকি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে, বিভিন্ন ক্যাম্পাসে যারা নির্বাচিত করছে, ওদেরকে এরা জাকাত ফাঁদে টাকা খাওয়ায় এবং খাওয়ায়, নিজেরা খায় ভালো কথা। সাধারণ শিক্ষার্থী যারা বলেনি আমরা জাকাতে টাকা খাবো, তাদেরকে ইফতারের নামটা সেই জাকাতে টাকা তারা খাওয়াচ্ছে। জামাতের আমিরের এই বক্তব্যকে আপনি কি হিসেবে ট্রিট করবেন, মানে কি হিসেবে অভিহিত করবেন? না, এই লোক একটা ফাঁদরা লোক, বুঝছেন? এই লোকটা ম্যানার বোঝে না, রাস্তাঘাটে মানুষকে চুমা খাই, আমাকেও একবার হাতে চুমা দিয়েছিল। তো এগুলো খুবই বিব্রতকর অবস্থা, কি সব করে, তারপরে গা হাতায়। হ্যাঁ, তো আমাদের এটা আমার কাছে লোকটাকে গে মনে হয়, বুঝতে পেরেছেন? আমার এমনিতে ইসলামিক কথা বলে, কিন্তু তাদের সাথে আপনার হলো গে এই বিষয়টা, সমকামিতা, এই বিষয় তাদের কাছে অ্যালার্জি না। তারা ইসলামিক দল নাম দেয় সমকামিতা, বা দেখেন এই জুলাই সনদের এমন কিছু স্টেপ আছে যে স্টেপগুলোকে সমকামিতা কিছু করে আপনার হলো পৃষ্ঠপোষকতা করা বা একটু স্পেস দেওয়া, এরকম বিষয় রয়েছে এই সনদের মধ্যে, এই সনদের পলিসি অনুযায়ী। তো এই জামাত কিন্তু দেখলাম না এই জায়গাতে কোনো বিরোধিতা করতে। এবং শিবিরের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ব্যানারটা আপনার হলো সমকামীদের সেই যে রংধনু প্যাটার্ন আছে না, সেই রংধনু প্যাটার্নে। জামাত ইসলামী সহ এবি পার্টি অনেকের পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে জুলাই স্পিরিটের সঙ্গে বিএনপি গাদ্দারি করছে। গাদ্দারি আসলে তারা করছে, কাদের কি কৌশল ছিল, এইসব বিষয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে
জামাতের আমির মন্তব্য করেছেন চীন থেকে কোনো সাহায্য এলে সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেটি তার বাবার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রচার করতেন, যেগুলো তার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আবার চীন থেকে এবছর যে সাহায্য এসেছে ঈদ উপহার হিসেবে, সেদিকে আমরা দেখলাম যে সেই জামাতের আমির নিজেই জামাতের নামে প্রচার করছে। আসলে বিষয়টি কি? জি, অনেক ধন্যবাদ। এটা একটা মজার ঘটনা ঘটেছে। জামাতের ফেসবুক পেজ থেকে প্রচার করছে যে তারা ঈদ উপহার দিচ্ছে দুস্থদের, কিন্তু চায়নার যে পেজ সেখানে দুস্থ শব্দটা লেখা হয়নি, যে বাংলাদেশের নাগরিকদের সাধারণ একটা উপহার, ঈদ উপহার। তো সেভাবেই লেখা হয়েছে, কিন্তু এটাকে বাংলাদেশের নাগরিকদের এরকম দুস্থ হিসেবে ইয়ে করেছে। আর একটা জিনিস, তারা প্রায় 4-5 বার ফেসবুক পেজটা এডিট করেছে, সেখানে একাধিক ভাবে তারা বোঝানোর চেষ্টা করছে এটা জামাত এবং চায়নার যৌথ সহযোগিতা, হ্যাঁ, যৌথ উদ্যোগে সহযোগিতা, যৌথ অর্থায়নে সহযোগিতা, এরকম একটা ভাইব তারা প্রচার করেছে। শুধু তাই না, তারা যে গণমাধ্যমগুলো গণমাধ্যম মাত্র কিছু ইউটিউবকে রাখছিল, সেই ইউটিউবে বারবার এইভাবে বলতেছে যে যে শফিকুর রহমানের সহযোগিতা মাথায় নিয়ে যেতে পারতেছে না, এত ভারী। তো আচ্ছা। তো সেই মঞ্চে দাঁড়ায় শফিকুর রহমান জামাতের আমির, সেখানে দাঁড়ায়, যেখানে ওরা নিজের নামে প্রচার করতেছে, জামাতের নামে প্রচার করতেছে তাদের পেজ গুলোতে, সেখানে দাঁড়ায় নির্লজ্জের মতো বলতেছে যে আগের গভর্নমেন্ট তার বাবার নামে এই চায়না সহযোগিতা আসতো, সেগুলো প্রচার করতো। তাহলে দেখেন, আগের গভর্নমেন্ট তাদের দলীয় নামে প্রচার করতো, জামাতে ইসলাম এখানে কোন রকমের, দেখেন, সরকারের পক্ষ থেকে কোন একটা সহযোগিতা আসলে সরকারেরও সেখানে কন্ট্রিবিউশন থাকে, সরকারের ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ব্যবস্থাপনা থাকে। জামাতের আমির শুধুমাত্র মেহমান হিসেবে উপস্থিত থাকছে সেখানে, যে চায়না দূতাবাসের মেহমান হিসেবে উপস্থিত ছিল, সেইখানে থেকে সেই বক্তব্য দিচ্ছে, আর সেইটা তারা নিজের নামে প্রচার করছে। এইটা আর কি, যা মানে বিভিন্ন আমার আরেকটা বিষয় আছে, মজার ঘটনা। তুরস্ক থেকে এক ধরনের জাকাত সহযোগিতা আছে জামাতের, আপনার হলো ডাকসু এই সহযোগিতার ম্যানেজমেন্টের কিছু সহযোগিতা এনেছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার খাওয়াচ্ছে এই জাকাতের অর্থ। আপনাকে একটা কথা বলি, এই যে জাকাতের অর্থ ইফতার খাওয়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ের একটা স্বাবলম্বী ছেলে, তার বাবা মা যথেষ্ট সামর্থ্যবান, তাকে দাওয়াত দিচ্ছে ইফতার করার জন্য, ওকে নিয়ে গিয়ে যে জাকাতের অর্থ খাওয়ালো, ও কি জাকাতের হকদার? ও কি বলছে আমাকে জাকাতের টাকা ইফতার খাওয়াও? তাহলে এই যে বিশ্ববিদ্যালয়গুলো জাকাতের অর্থ দিয়ে ইফতার করাচ্ছে, ওইখানে যে স্বাবলম্বী ছাত্ররা আছে তারা কি জাকাতের হকদার? তারা কি বলছিল আমাদেরকে জাকাতের টাকা দিয়ে ইফতার করাও? এই Right. জাকাত ভিত্তিক ম্যানেজমেন্ট নিয়ে জামাত ইসলাম, জামাত শিবির, তাদের বড় একটা প্রতারণা আস্তে আস্তে মুখোশ উন্মোচিত হচ্ছে। এমনকি এদের শফিকুর রহমান জাকাতের টাকা খায়, এদের মাসুদ জাকাতের টাকা খায়, গোলাম পরোয়া জাকাতের টাকা খায়, এরা নাম দিছে অধ্যাপক, ডাক্তার, কিন্তু এরা চিকিৎসা পেশা করে না, শিক্ষকতা করে না, দলে জাকাতের টাকাগুলো খায়। এমনকি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে, বিভিন্ন ক্যাম্পাসে যাদেরকে নির্বাচিত করছে, ওদেরকে এরা জাকাত ফান্ডে টাকা খাওয়ায়, এবং এবং খাওয়ায়, নিজেরা খায় ভালো কথা, সাধারণ শিক্ষার্থী যারা বলেনি আমরা জাকাতের টাকা খাবো, তাদেরকে ইফতারের নাম করে সেই জাকাতের টাকা তারা খাওয়াচ্ছে। সেটা হচ্ছে কি, জামাতের আমির যে অভিযোগটা করেছেন, আহ আসলে কি আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এমন কোনো দাবি কখনো করা হয়েছে চীন থেকে সাহায্য নিয়ে এসে সেটি আহ, আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চালিয়ে দেওয়া হচ্ছে সাহায্য হিসেবে, নাকি জামাতে আমির একটা ঢালাও অভিযোগ করেছে? আমি আপনাকে বলি, এই যে বাংলাদেশ সরকার যে কার্যক্রম গুলো করে, কখনো ইউএসএইড এর সাহায্য আসে, ইউকে এর সাহায্য আসে, জাতিসংঘের ইউনিসেফ এর সহযোগিতা আসে, এই বিষয়গুলোতে রাষ্ট্র তো বাস্তবায়ন করে, এবং রাষ্ট্রের যে ট্যাগিং, রাষ্ট্রের ট্যাগিং কি হবে, যে ওই সরকার, যে যারা সরকার আছে তাদের মতো করে মডিফাই করবে, তাদের মতো করে ব্র্যান্ডিং করবে তাদের কার্যক্রমটাকে, তাই না? সেই জায়গাতে এটা টোটালি ভ্যালিড। যে এখন বিএনপি আছে, বিএনপি বিভিন্ন দিক থেকে সহযোগিতা আনবে, এগুলো কি বিএনপি নামে প্রচার করবে না যে বিএনপি সরকার করছে এগুলো? তাহলে সেই জায়গা থেকে যখন যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ক্ষেত্রে এটা ভ্যালিড, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে না, যারা রাষ্ট্র পরিচালনা করে না তাদের ক্ষেত্রে এটা ভ্যালিড না। তারা যদি এটা ওইভাবে করে তাহলে এটা ক্রাইম হবে। জামাত যেটা করছে এটা ক্রাইম। এই কাজটা যদি বিএনপি যদি নিজের নামে করতো, যে চায়না সরকার নিজের নামে দিত, তাহলে বিএনপি এটা ভ্যালিড, কারণ বিএনপি রাষ্ট্র আছে, জনগণ সেই ম্যান্ডেট দিচ্ছে। আমি বুঝতে পারছি। তাহলে এটা জামাতের আমিরের এই বক্তব্যকে আপনি কি হিসেবে ট্রিট করবেন, মানে কি হিসেবে অভিহিত করবেন? না, এই লোক একটা ফাতরা লোক, বুঝছেন? এই লোকটা ম্যানার বোঝে না, রাস্তাঘাটে মানুষকে চুমা খাই, আমাকেও একবার হাতে চুমা দিয়েছিল। তো এগুলো খুবই বিব্রতকর অবস্থা, কি সব করে, তারপরে গা হাতায়। হ্যাঁ, তো আমাদের এটা, আমার কাছে লোকটাকে গে মনে হয়, বুঝতে পেরেছেন? যেভাবে যে আচরণটা করে এটা স্বাভাবিক মনে হয় না। এটা জামাতের কলঙ্ক, এরকম একটা লোককে সহ্য করতে হচ্ছে। এবং এটা হলো অবশ্য বাম সংগঠনগুলোর একটা ক্রেডিট, তারা জামাতের মতো একটা উগ্রপন্থী দলে তাদের প্রতিনিধিকে বসাতে পারছে। কিন্তু তার তো বেশ সফলতাও আছে, জামাতকে এই পর্যন্ত নিয়ে আসার। এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে মানে প্রথমবারের মতন বিরোধী দলের আসনে বসলো, প্রায় 70টি আসন নিয়ে তারা বিরোধী দলের আসনে বসলো। জামাত শুনেন, জামাত এমনিতে ইসলামিক কথা বলে, কিন্তু তাদের সাথে আপনার হলো গে এই বিষয়টা, সমকামিতা, এই বিষয়টা তাদের কাছে অ্যালার্জি না। তারা ইসলামিক দল নাম দেয় সমকামিতা, বা দেখেন এই জুলাই সনদের এমন কিছু কিছু স্টেপ আছে, যে স্টেপগুলোকে সমকামিতা কিছু কিছু করে আপনার হলো পৃষ্ঠপোষকতা করা বা একটু স্পেস দেওয়া, এরকম বিষয় রয়েছে এই সনদের মধ্যে, এই সনদের পলিসি অনুযায়ী। তো ওই জামাত কিন্তু দেখলাম না এই জায়গাতে কোনো বিরোধিতা করতে। এবং শিবিরের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ব্যানারটা আপনার হলো সমকামীদের সেই যে রংধনু প্যাটার্ন
আছে না, সেই রংধনু প্যাটার্নে সেই উপস্থাপনা ছিল। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এটা অনেক ভাইরাল হয়েছিল সেই সময়। তো এইদিকে তাদের বন্ধু এনসিপি, তারাও তো সমকামিতা, তাদের মধ্যে তো সমকামিতা অনেক আগে থাকে, আর তারা এটাকে সাপোর্ট করে। মুনতাসির নামে একজন সমকামীকে তারা সাংগঠনিক ভাবেও তারা সামনে এনেছিল। তো এগুলো আপনার হলো ইসলামকে সামনে রাখে, কিন্তু তারা তাদের ভিতরে ভিতরে কি বিদেশি প্রভুদেরকে প্রভু মনে করা, বিদেশির সাথে অতিরিক্ত বন্ধুত্ব, দেশের মানুষকে বিশ্বাস না করে বিদেশিদেরকে বন্ধুত্ব করা, বিদেশিদের কাছে মানে হিল্লা হওয়া, এটা এদের একটা প্যাটার্ন। ওরা ভাবে জনগণ ছাড়াও ক্ষমতায় আসে যায় বিদেশিদের। হ্যাঁ, ওটা ঠিক, বিদেশিদের সহযোগিতায়, বিদেশিদের পৃষ্ঠপোষকতায় তারা অনেকগুলো আসনও পেয়েছে এবার। এটা তো দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে এরকম পাওয়ার কথা না। মানুষ কি পাগল নাকি? যারা যে দেশের নাগরিকদেরকে মানুষ হত্যা করছে, জামাত হত্যা করছে, গণহত্যা করছে, ধর্ষণ করছে, সেই বাড়ির মানুষগুলো জামাতকে ভোট দিবে? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।